একটা জিনিসের নাম বলতে পারবেন যেটা চীনারা বানায় না? ছোট একটা সুই থেকে শুরু করে দানবীয় সব যুদ্ধজাহাজ চীনারা আজ সবই বানাতে পারে। পৃথিবীতে যত পণ্য তৈরি হয় তার প্রায় 1/3 আসে চীন থেকে। আমেরিকা আজ যত বড়ই পরাশক্তি হোক না কেন, একটা জায়গায় তারা চীনের কাছে রীতিমতো হেরে যাচ্ছে। আর তা হলো অবিশ্বাস্য সব উদ্ভাবন। কিন্তু ৪৫ বছর আগের চীন আর আজকের চীনের মধ্যে আকাশ পাতাল তফাত। তখন চীনে ছিল ক্ষুধা, তীব্র দারিদ্র্য আর এক দিশেহারা জনসংখ্যা। তাহলে মাত্র 4.5 দশকে এমন কি জাদু হলো যার কারণে আজ চীনকে থামানো অসম্ভব? এই জাদুর পেছনে ছিলেন মাত্র 4 ফুট 11 ইঞ্চির একজন মানুষ। তিনি চীনের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিলেন না, অথচ তার ইশারায় কাঁপত চীনের কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনী। তার এক হাত দিয়ে যেমন চীনের 80 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছিল, তেমনি অন্য হাতে লেগেছিল হাজারো ছাত্রছাত্রীর রক্ত। আজ দৃষ্টিকোণ এর এই পর্বে আমরা জানব সেই নেতার গল্প যার দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর ভর করে চীন আজ বিশ্ব নিয়ন্ত্রণের পথে ছুটছে। ইতিহাসের পাতা উল্টে আমাদের যেতে হবে 1949 সালে। চীনের ক্ষমতায় তখন মাও সেতুং। তিনি চাইলেন চীনকে খুব দ্রুত আমেরিকা আর ব্রিটেনের মতো শিল্পোন্নত দেশ বানাতে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তিনি এক মারাত্মক ভুল সিদ্ধান্ত নিলেন। কৃষকদের ব্যক্তিগত জমির মালিকানা কেড়ে নিয়ে চালু করলেন কমিউন সিস্টেম, অর্থাৎ জমি বা ফসল আপনার একা নয়, চাষ হবে সমষ্টিগতভাবে আর লাভ বন্টন হবে সমানভাবে। শুনতে ভালো লাগলেও বাস্তবে এটি অলসতা তৈরি করল। ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে গেল। অথচ স্থানীয় কর্মকর্তারা বেইজিংয়ে বসে মাও এর কাছে ভুয়া রিপোর্ট পাঠালেন যে রেকর্ড ফসল হয়েছে। এই মিথ্যা আর ভুল নীতির মাসুল দিতে হলো কোটি কোটি মানুষকে। চীন সাক্ষী হলো মানব ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষের। এখানেই শেষ নয়। 1966 সালে মাও সেতুং শুরু করলেন সাংস্কৃতিক বিপ্লব। পুঁজিবাদের ভূত নাড়ানোর নাম করে 10 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও বুদ্ধিজীবীদের অপমান ও নির্যাতন করা হলো। স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, ভেঙে পড়ল পুরো দেশের প্রশাসন। 1976 সালে যখন মাও সেতুং মারা যান, চীন তখন এক দিকভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে পঙ্গু রাষ্ট্র। মাও সেতুং এর মৃত্যুর পর 1980 সালের দিকে চীনের প্রকৃত চালিকা শক্তি হয়ে ওঠেন দেং শিয়াওপিং। এই ছোটখাটো মানুষটি কোনো জাদু জানতেন না, তবে তিনি বাস্তবতা বুঝতেন। পশ্চিমা অর্থনীতিবিদরা বলতেন গণতন্ত্র আর মুক্তবাজার ছাড়া দারিদ্র্য দূর করা অসম্ভব। কিন্তু দেং শিয়াওপিং সেই থিওরিকে বুড়ো আঙ্গুল দেখালেন। তিনি জানতেন চীনের 80% মানুষ গ্রামে থাকে, তাই তিনি মাও এর সেই ব্যর্থ কমিউন সিস্টেম ভেঙে দিয়ে চালু করলেন হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম। জমি সরকারেরই থাকলো, কিন্তু চাষের দায়িত্ব দেওয়া হলো আলাদা আলাদা পরিবারকে। নিয়ম হলো সরকারের বেঁধে দেওয়া একটা নির্দিষ্ট কোটা পূরণ করার পর অতিরিক্ত যত ফসল থাকবে তার পুরোটার মালিক কৃষক নিজে। সে সেটা বাজারে বিক্রি করে নগদ টাকা আয় করতে পারবে। এই একটি জাদুকরী সিদ্ধান্ত চীনের ঝিমিয়ে পড়া কৃষকদের রাতারাতি জাগিয়ে তুলল। চীন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠল। কৃষিতে প্রযুক্তি আসার পর গ্রামে গ্রামে বেকারত্ব দেখা দিল। কোটি কোটি মানুষ কাজের খোঁজে শহরের দিকে ছুটলে বেইজিং বা সাংহাইয়ের মতো শহরগুলো ধ্বংস হয়ে যাবে। দেং এখানে খেললেন তার জীবনের সেরা মাস্টার স্ট্রোক, টাউনশিপ অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজ বা TVE মডেল। গ্রামের মানুষদের চাকরি খুঁজতে শহরে যেতে হলো না। সরকার সস্তায় ঋণ দিয়ে গ্রামের ভেতরেই লাখ লাখ ছোট ও মাঝারি কারখানা খোলার ব্যবস্থা করল। কৃষকের সন্তানরা কারখানা শ্রমিক হয়ে গেল। কেউ বানাচ্ছে কাপড়ের বুতাম, কেউ প্লাস্টিকের খেলনা, কেউ বা ইলেকট্রনিক্সের ছোট পার্টস। মাত্র 15 বছরে গ্রামে প্রায় 10 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হলো। দেং শিয়াওপিং এর একটা বিখ্যাত উক্তি ছিল, যদি ধনী হতে চাও তবে আগে রাস্তা তৈরি করো। গ্রামীণ পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখতে পুরো চীন জুড়ে শুরু হলো রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে আর আধুনিক সমুদ্র বন্দর নির্মাণের এক মহাকাব্যিক কাজ। যে চীনকে একসময় বলা হতো সাইকেলের দেশ, দেং এর হাত ধরে সেই চীন আজ বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হয়েছে। ভারী শিল্প আর আধুনিক প্রযুক্তির জন্য চীনের দরকার ছিল প্রচুর বৈদেশিক বিনিয়োগ। কিন্তু দীর্ঘ 30 বছর ধরে চীন ছিল বাইরের পৃথিবীর জন্য এক বন্ধ খাঁচা। কট্টরপন্থী নেতারা বিদেশি পুঁজিকে ভয় পেতেন। দেং তখন প্রকাশ্যে তার সেই বিখ্যাত উক্তিটি করলেন, বিড়াল কালো না সাদা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে ইঁদুর ধরতে পারে কিনা। অর্থাৎ নীতি কমিউনিস্ট নাকি পুঁজিবাদী সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষের উন্নয়ন হচ্ছে কিনা।
তিনি কট্টরপন্থীদের শান্ত করতে দেশের সীমান্ত এলাকায় ল্যাবরেটরি হিসেবে তৈরি করলেন স্পেশাল ইকোনমিক জোন। 1980 সালে হংকংয়ের পাশে মাত্র 3000 মানুষের এক কাদামাটির গ্রাম সেনচেনকে বেছে নেওয়া হলো অর্থনৈতিক পরীক্ষার জন্য। সেখানে বিদেশি কোম্পানির ট্যাক্স কমিয়ে 15% করা হলো। আমলাতান্ত্রিক জটিলতা মুছে চালু হলো ওয়ান স্টপ সার্ভিস। এরপর দিনরাত 24 ঘন্টা শিফটে লাখ লাখ শ্রমিক দিয়ে যে উন্নয়ন হলো তাকে বলা হয় শেনজেন স্পিড। মাত্র 10 বছরে সেই ভূতরে গ্রাম হয়ে উঠল পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব। জাপানের সনি, প্যানাসোনিক থেকে শুরু করে আমেরিকার নাইকে, মটোরোলা এবং অ্যাপল তাদের আইফোনের সম্পূর্ণ সাপ্লাই চেনের মূল ভিত্তি বানালো চীনকে। জন্ম নিল নতুন এক যুগ, মেড ইন চায়না। দেং শিয়াওপিং খুব ভালো করে জানতেন শুধু সস্তা খেলনা বা জামা কাপড় বানিয়ে পরাশক্তি হওয়া যায় না। পরাশক্তি হতে হলে প্রযুক্তিতে সেরা হতে হবে। তাই তিনি মাও সেতুং এর আমলে বন্ধ হয়ে যাওয়া বিশ্বের কঠিনতম ভর্তি পরীক্ষা গাওকাও আবার চালু করলেন। প্রথম দফায় 57 লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে মাত্র 3.25 লাখ মেধাবীকে বেছে নেওয়া হলো, যারা ছিল আধুনিক চীনের আসল জ্বালানি। এদের মধ্যেই সেরা মেধাবীদের দেং পাঠালেন আমেরিকা ও ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার জন্য। তিনি বলতেন, যদি মাত্র 10% মেধাবীও দেশে ফিরে আসে তবে সেটাই চীনের জন্য যথেষ্ট। 90-এর দশকে এই মেধাবীরা যখন পশ্চিমা জ্ঞান নিয়ে দেশে ফিরলেন তখন চীনের ভাগ্য বদলে গেল। 1986 সালে দেং অনুমোদন করল চীনের ইতিহাসে সবচেয়ে গোপনীয় বিজ্ঞান প্রজেক্ট 863 প্রোগ্রাম। বায়োটেকনোলজি, মহাকাশ বিজ্ঞান এবং আইটি খাতের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হলো। চীনের প্রাথমিক কৌশল ছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং বা পশ্চিমা প্রযুক্তি এনে প্রতিটি পার্টস খুলে হুবহু বা তার চেয়ে সস্তা সংস্করণ তৈরি করা। আজ আমরা যে হুয়াওয়ে, টেনসেন্ট কিংবা আলিবাবার দাপট দেখি তার বীজ রোপণ করেছিলেন দেং শিয়াওপিং। 1987 সালে শেনজেনের একটা ছোট কামরায় মাত্র $3000 মূলধন নিয়ে যাত্রা করা হুয়াওয়ে আজ গ্লোবাল 5G লিডার। কিন্তু দেং শিয়াওপিংয়ের এই অর্থনৈতিক জাদুর পেছনে একটা অন্ধকার অধ্যায়ও আছে। 1989 সাল চীনের অর্থনৈতিক মুক্তি এলেও শিক্ষার্থীরা রাজনৈতিক মুক্তি ও মত প্রকাশের স্বাধীনতা চাচ্ছিল। বেইজিংয়ের তিয়াং আনমেন স্কোয়ারে জড়ো হলো লাখ লাখ ছাত্রছাত্রী। দুর্নীতির বিরুদ্ধে আর গণতন্ত্রের দাবিতে চলা এই আন্দোলন দমাতে দেং এক নির্মম ও কঠোর পথ বেছে নিলেন। তিনি বেইজিংয়ের রাস্তায় সেনাবাহিনী ও ট্যাঙ্ক নামানোর নির্দেশ দিলেন। সেই রাতে ঝরে গেল শত শত মতান্তরে হাজারো ছাত্রছাত্রীর প্রাণ। তিয়ান আনমেনের এই ট্র্যাজেডি দেং এর খোদাই করা ইতিহাসে এক স্থায়ী কালো দাগ ফেলে দেয়। এই ঘটনার পরেই তিনি নিজেই নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নেন। কিন্তু ততদিনে তিনি চীনের জন্য যে ট্র্যাক লাইন বানিয়ে দিয়ে গেছেন সেই লাইনেই আজও চীনের উন্নয়নের ট্রেন ছুটে চলেছে। 1997 সালে দেং শিয়াওপিং মারা যান, কিন্তু তার রেখে যাওয়া সেই মডেলের উপর দাঁড়িয়েই আজকের চীন এক অপ্রতিরোধ্য শক্তি। আজ চীনকে থামানো কেন অসম্ভব তার কিছু বাস্তব কারণ রয়েছে। আধুনিক প্রযুক্তির স্মার্টফোন, চিপসেট থেকে শুরু করে যুদ্ধ বিমান বানাতে যে বিরল খনিজ লাগে তার প্রায় 90% প্রসেসিং নিয়ন্ত্রণ করে চীন। আমেরিকাও এই কাঁচামালের জন্য চীনের উপর নির্ভরশীল। চীনে ল্যাবরেটরির আইডিয়াকে সরাসরি টাকা বানানোর মেশিনে রূপান্তর করা হয়। হেফি শহরের মতো সায়েন্স সিটিগুলোতে সরকার সরাসরি প্রাইভেট কোম্পানিতে বিলিয়ন ডলার ঢেলে কঠিন সব প্রযুক্তিগত বাধা দূর করে দিচ্ছে। চীনের বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্যাটেন্ট সরাসরি অনলাইন বাজারে নিলামে তুলে এবং ল্যাব থেকে দক্ষ টেকনিশিয়ানদের সরাসরি ফ্যাক্টরিতে পাঠানো হয় উৎপাদন সস্তা ও দ্রুত করার জন্য। চাঁদের উল্টো পিঠে রোববার পাঠানো নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইডো তৈরি কিংবা বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলাকে পেছনে ফেলে BYD দিয়ে বিশ্ব শাসন করা সবখানি আজ চীনের একচেটিয়া আধিপত্য। পশ্চিমা বিশ্ব যখন শুধু সামরিক শক্তির পেছনে ছুটছে, চীন তখন সামরিক শক্তির পাশাপাশি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তাদের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উদ্ভাবন দিয়ে। দেং শিয়াওপিং যেমন চীনের স্বপ্ন দেখতেন, আজকের চীন ঠিক তেমনই এক পরাশক্তি। এই দূরদর্শী নেতার কঠোর ও বিতর্কিত নীতি আজকের চীনকে পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক দেশ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় দেং শিয়াওপিং এর এই কঠোর একনায়কতান্ত্রিক মডেল ছাড়া কি চীনের পক্ষে এত কম সময়ে 80 কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হতো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চারপাশের পৃথিবীকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদের দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।